ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দেশ। নিরাপত্তার চাদরে স্মৃতির মিনার, চর্চার সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। অনেকেই আসি আমরা কিন্তু পড়তে পারি না আমাদের নিজেদের ভাষাটা, সেক্ষেত্রে আমাদের তো প্রজন্মতা এমনি শেষ, ধরতে গেলে আর সুযোগ নাই। ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এটা যদি আমি সমানভাবে চর্চা করে আসতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে অনেক ভালো হতো। 18 বিশিষ্টজন পেলেন 21 পদক। এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। বিতর্কিত একাদশ দ্বাদশ নির্বাচনের দায়ে 22 ডিসি বাধ্যতামূলক অবসরে, তালিকা হচ্ছে সবশেষে ডামি ভোটের প্রশাসনের খলনায়কদেরও। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আরও সুযোগ দিতে ধৈর্য ধরার আহ্বান। জুলাই গণহত্যার নির্দেশদাতা সাবেক এএসপি আলেপের আরও বর্বরতা, ক্রসফায়ারের ভয় দেখিয়ে গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ ট্রাইব্যুনালে। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকার আমন্ত্রণ গ্রহণ করলেন জয়শঙ্কর। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা ইস্যুতে আলোচনার আশা। সাবেক গভর্নর আতিউর সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা, ঋণের নামে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত শহীদ মিনার। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধায় সিক্ত হবেন ভাষা শহীদরা। বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ঠিক রাত 12টা 1 মিনিট থেকে মানুষের সব স্রোত এসে মিলতে শুরু করবে স্মৃতির মিনারে। ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ বেদি। প্রভাত ফেরি নির্বিঘ্ন করতে শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর তুলির আঁচড়ে একটু একটু করে কালো পিচের রাস্তায় ফুটন্ত আলপনার শোভা। এবছর 3টি রঙের মেলা, লাল, সাদা আর কালো। লাল বিপ্লবের প্রতীক, সাদা শান্তির আর কালো শোকের। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। জানান হামলার কোনো শঙ্কা নেই। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। এই ব্যবস্থার ভিতরে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা। প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাত 12টা 40 মিনিট থেকে শহীদ মিনার উন্মুক্ত থাকবে সবার জন্য। হামলার সংখ্যা না থাকলেও পরিস্থিতি ঘোলাটে করতে পারে পতিত সরকারের লোকজন, তাই সজাগ থাকার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাজ ইউজুয়াল যে নিরাপত্তা বলয় থাকে তার চেয়ে এবার একটু বেশি নজরদারি তাদের থাকবে। বিশেষ করে পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা বা কোনো রকমের পরিস্থিতি তৈরি হয় কিনা সেই জন্য তাদের বাড়তি নজরদারি থাকবে। এখন অপেক্ষা ভাষা মুক্তির দিনের প্রথম প্রহরের। সবার চাওয়া গুরুত্ব পাক মাতৃভাষার অধিকার। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী রিশাদ অর্ণব। যুক্ত হচ্ছে অর্ণবের সঙ্গে। অর্ণব, পুরো জাতি তো প্রস্তুত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক কিরকম ব্যস্ততা দেখছেন জানাবেন। যেমনটি আসলে বলছিলেন যে পুরো জাতি কিন্তু প্রস্তুত আজ এই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তবে মূলত যেটি বলতে চাই যে সকালে কিন্তু ডিএমপি কমিশনার বলেছিলেন যে ঠিক 12টা 40 মিনিটে যেন সাধারণ মানুষ শহীদ মিনার প্রবেশ করেন, তার আগে যেন কেউ আসলে ভিড় না করেন। আরেকটি জিনিস তিনি কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলার বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে, এবং তিনি বলেছেন যে কোনো ধরনের জঙ্গি হামলা অথবা কোনো ধরনের হামলার বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার কিন্তু কোনো ধরনের সম্ভাবনা
সম্ভাবনা নেই। তবে আমরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা তাদের যে সেনাবাহিনী যে ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু পুরো শহীদ মিনারটি ঘিরে ঘুরেছেন, দেখেছেন যে নিরাপত্তা পরিবেশ কেমন রয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু এখন কিছুটা ভিড় করছে আমরা বলতে পারি। অনেকের শিশু, বাচ্চা, শিশু এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু শহীদ মিনারে এসেছেন। আরেকটি যে ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলেছে যে সাধারণ মানুষের জন্য কিন্তু রাত 10টার পর থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণ বন্ধ করে দেওয়া হবে তিনি বলেছেন। এখন কিন্তু যদি বলতে চাই যে আসলে শেষ মুহূর্তের যে ধোয়া মোছার ঝাড়ু দেওয়ার কাজ সেগুলো কিন্তু এখনো চলছে। তবে মূলত আপনাদের দর্শকদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে রাত 12টা 1 মিনিটে কিন্তু প্রধান রাষ্ট্রপতি প্রথমে এসে ফুলের শ্রদ্ধা জানাবেন। তারপরই কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সকলে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই কিন্তু আসলে 12টা 40-এর পর থেকে যেটি বলা যাচ্ছে রাজনৈতিক দল এবং অন্যান্য সাধারণ মানুষের জন্য যে শহীদ মিনারের বেদি সেটি খুলে দেওয়া হবে। তবে এখন নিরাপত্তা পরিস্থিতি যদি আপনাদেরকে বলতে চাই অনেকটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলার বাহিনীর যথেষ্ট মোতায়েন রয়েছে। তো মূলত আসলে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছেন কখন আসলে তারা যে ফুলেল শ্রদ্ধা জানাতে পারবেন এইটির জন্য। এই ছিল আসলে আমার কাছে শহীদ মিনারের থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ। সামাজিক রাজনৈতিক টানপোড়েনে হুমকির মুখে দেশের 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা। চর্চা আর সংরক্ষণের অভাবে স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষা। চর্চা করতে না পারার জন্য পরিবার, গোষ্ঠীর সাথে তারা দুষছেন সরকারকেও। টিকে থাকা ভাষাগুলো রক্ষায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কি করছে, আর এই ভাষাভাষীরাই বা কি চান, সেই বিষয়ে দর্শক আরও জানাচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। মায়ের ভাষার মান বাঁচাতে জীবন দিয়েছিলেন রফিক, শফিক, সালাম বরকতরা। বাঙালির শির উন্নত করেছিলেন গৌরবে। সেই বাংলায় বাংলা ছাড়াও আছে আরো 40টি ভাষা। ভিন্ন জাতিসত্তার মানুষেরা সেসব ভাষায় কথা বলেন। কয়েকটি বিলুপ্ত হওয়ার পথে, কয়েকটির নেই বর্ণমালা। সবার সাথে বাংলা ভাষায় কথা বলা হয়, শুধু আমি হচ্ছে কি লিখতে পারি না, কারণ ওইভাবে শেখা হয় নাই। যখন বাসায় আসতাম তখন অন্যদের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হইতো আর কি। অনেকেই আসি আমরা কিন্তু পড়তে পারি না আমাদের নিজেদের ভাষাটা। যখন আমরা শিশু থাকি যা কিছু শিখি অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারি, কিন্তু বড় হলে কিন্তু আমরা ওই ভাষাটাকে আয়ত্ত করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তাই চর্চা আর সংরক্ষণের অভাবে মাতৃভাষার স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো আরো অনেক ক্ষুদ্র জাতিসত্তা। চর্চা করতে না পারায় নিজেদের সঙ্গে দুষছেন সরকারকেও। যেহেতু এখানে বাংলাদেশের মেজরিটির উপর চিন্তা করেছে, অবশ্যই বাংলা ভাষা শিখতে হবে, কর্মসংস্থানের কথা চিন্তা করে। ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এটা যদি আমি সমানভাবে চর্চা করে আসতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে অনেক ভালো হতো। সরকার যদি প্রত্যেকটা ভাষার প্রতি নজর দেন, এটা তো আপনার ব্যক্তি উদ্যোগে কিংবা এনজিও উদ্যোগে এগুলো তো বাস্তবায়ন করা সম্ভব না। শান্তিময় চাকমাও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। দুটি উপন্যাসও লিখেছেন, তবে চাকমা ভাষায় নয়, বাংলায়, কারণ তিনি চাকমা ভাষায় লিখতে পারেন না। পরে হয়তো কাউকে দিয়ে অনুবাদ করাবেন। তবে তিনি চাকমাদের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানাতে একটি লাইব্রেরি খুলতে চান। আমার এলাকায় একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করব এবং আমি বা অন্যান্য যে লেখকগুলো আছে তারা যে উপন্যাস, গল্প, কবিতাগুলো লিখে সেগুলো আমি সংগ্রহ করব। 2010 সালের শিক্ষানীতিতে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিদ্যালয়ে নেবেন মাতৃভাষা শিক্ষা, কিন্তু চাকমা, মারমা, গারো, ত্রিপুরা আর মণিপুরি এই 5 ভাষায় বই বেরুলেও নেই পর্যাপ্ত শিক্ষক। আর বাকি ভাষাগুলোর কাজ চলছে বলে জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। 41টি ভাষা বাংলা সহ, সেখানে 40টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার মধ্যে কিন্তু 14টি ভাষাই এই ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ বিপন্নের পথে আছে। এটা থেকে উত্তরণের একটিমাত্র পথ হলো শিশুদেরকে সঠিকভাবে এই ভাষা চর্চা করতে হবে। আমরা আপাতত 3টা ভাষা হাতে নিয়েছি, মির্চা, কন্দ আর পাত্র। বাংলাদেশের সকল জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকার পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন প্রত্যাশা ভিন্ন ভাষাভাষীদের।
বিশ্বে প্রতি 2 সপ্তাহে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, আর সেই ভাষার সঙ্গে হারাচ্ছে ওই ভাষালব্ধ জ্ঞান আর ভাষাভাষীদের সংস্কৃতি। বাংলাদেশেও অনেক জাতিগোষ্ঠীদের মধ্যে ঘটতে যাচ্ছে এমন ঘটনা, কিন্তু যে বাঙালি জাতি নিজের মায়ের ভাষার জন্য প্রাণ দিতে জানে, সেই জাতি কি পারে অন্য ভাষাকে বিলুপ্ত হতে দিতে? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 21শে ফেব্রুয়ারি ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর থেকে বিশ্বজুড়ে বাড়ছে বাংলার খ্যাতি। প্যারিসের অলিতে গলিতে নজর কাটছে বাংলা সাইনবোর্ড, আর এতে করে দেশীয় ক্রেতাদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বেচা কেনা। সেই সঙ্গে বাংলা ভাষার চর্চায় বহির্বিশ্বে সমৃদ্ধ হচ্ছে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আকঞ্জির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্যারিসের প্রাণকেন্দ্র গার্দো নর্থের অলিতে গলিতে ঝুলে বাংলা বর্ণমালা। ছোট বড় সুপার শপ, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সির মতো বাঙালি মালিকানার প্রতিষ্ঠানের সাইনবোর্ড নজর কেড়েছে ভিনদেশিদেরও। এতে বাংলাদেশে অধ্যুষিত এই এলাকাটাতে ফরাসি ও ইংরেজি ভাষার পাশাপাশি বাড়ছে বাংলার ব্যবহার, যার জেরে বাড়ছে অভিবাসী বাংলাদেশিদের আনাগোনাও। ভাষার নানা পরীক্ষা উতরে ফ্রান্সে পাড়ি জমানো এসব অভিবাসী বাঙালির জীবনে পরতে পরতে এঁকে চলেছে বাংলা জয়ের মহাকাব্য। এসি ওয়ার্ল্ড দীর্ঘদিন থেকে প্যারিসে ব্যবসা করে যাচ্ছে। সদর দরজা, কাঁচ কিংবা দেয়ালে কেন বাংলা বর্ণমালার ব্যবহার, সেই গল্পই শোনালেন সাব্বির আহমেদ। আমরা অনেক প্ল্যাকার্ড যেটা বাংলাতে লিখে রাখছি। এটা হওয়ার পিছনে প্রথম হচ্ছে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, এটার প্রতি ভালোবাসা, দুর্বলতা সবসময় আছে। প্যারিসে বাংলাদেশিদের দেশীয় খাবারে আকৃষ্ট করতে ভিন্নভাবে বাংলা ভাষার ব্যবহার করছে অভিজাত রেস্টুরেন্ট ফুলকলি। শুধু বাংলায় বিবরণ থাকায় রেস্টুরেন্টটিতে বাড়ছে বাংলাদেশি ক্রেতার সংখ্যা। বাংলা ভাষাভাষী যে সাইনবোর্ড গুলো আছে, এইটাও বাচ্চাদেরকে বাংলাদেশের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম। আমার সাথে ইতিমধ্যে 4-5 জনের সাথে দেখা হলো যারা ফরাসি কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে, মানে বোঝারই উপায় নাই যে তারা বাংলাদেশে থাকে না, এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। প্যারিস ছাড়াও লিওন, টুলুজ, লিল সহ মোট 13টি প্রাদেশিক শহরে বাংলাদেশি প্রতিষ্ঠানে এভাবেই শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। নেক্সট প্রজন্ম এই দেশে প্রশাসনে বা বিভিন্ন জায়গায় লিড দেয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত জায়গায় বসে ইনশাল্লাহ এদেশেও একসময় বাংলা বর্ণমালা এবং বাংলায় হরপে বিভিন্ন রোড ঘাট রাস্তা এবং সংযোজন হবে। ইউরোপের দেশ ফ্রান্সে বর্তমানে 1 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। তাই তো সুদূর পরবাসে বাংলা বর্ণমালার ব্যবহারে প্রবাসীরা যেমন আন্দোলিত হন, তেমনি বেচা কেনা বাড়ে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। সুবাতাস লাগে রেমিটেন্স প্রবাহে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী দেশের জনতা এমন এক বাংলাদেশ নির্মাণ করতে চায় যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। একথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে তা কাজে লাগাতে হবে। 18 ব্যক্তি ও সাফ জয়ী নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 18 বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে স্বীকৃতি হিসেবে দেওয়া হলো অমর 21শে পদক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দেন এ রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এক নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে উন্মুখ হয়ে আছে তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর 21শে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। 1976 সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী লীগ সরকারের 3 বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আর এখন পর্যন্ত 2018 সালে দায়িত্বে থাকা 43 জনকে ওএসডি এবং 14 ও 18 সালের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিকে জনপ্রশাসন সচিব জানান, 24 সালের নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের বিরুদ্ধেও আসছে কঠিন সিদ্ধান্ত। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে ডিসিদেরকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি নির্বাচন দেশি বিদেশি বিতর্কিত, সমালোচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তাদের নাম সামনে আসে। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। এবার 3 বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে 18 নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। আর বৃহস্পতিবার 14-18 সালের নির্বাচনের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিব আছে, বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। সচিব বলেন, 24 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদেরও তালিকা করা হচ্ছে। যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিজেদের দায়িত্ব পালন করতে বর্তমান জেলা প্রশাসকদের নির্দেশ দেন মোখলেসুর রহমান। আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এদিকে জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে সারদায় প্রশিক্ষণরত 6 সহকারী পুলিশ সুপারকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ধনঞ্জয় এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে জনসভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে বিএনপি। এ সময় দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে বিএনপির এই কর্মসূচি। নির্ধারিত সময়ের অনেক আগেই লাকসাম স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরের দিকে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে ব্যাপক সমাগম সৃষ্টি হয় আশপাশের এলাকায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের নৈরাজ্য বন্ধ করতে হবে। দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করলে জনমনে স্বস্তি ফিরবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনআরকি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না, আমরা ঐক্যবদ্ধ থাকি। এই কথাটা আমি আপনাদের সবকে জেনে বলছি, এটা খুব বেশি প্রয়োজন আছে আপনাদের। শুধু একসাথে নয়, সমগ্র বাংলাদেশের এই ঐক্যতা সবচেয়ে বেশি দরকার। এছাড়া দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ 4 দফা দাবিতে দেশের 8 জেলায় সমাবেশ করেছে বিএনপি। ফজলা রাব্বি, সৌরভ, নিউজ 24, লাকসাম, কুমিল্লা।
সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার এই কথা জানান তিনি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বেশ কজন আসামিকে। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যাদের প্রত্যক্ষ নির্দেশে গণহত্যা চালানো হয় তাদের মধ্যে দাপুটে 10 জনকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়ে সাবেক আইজিপিকে আগামী 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই আসামি দাবি করেছেন 6 মাস ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি খুঁজে পাচ্ছেন না। আব্দুল্লাহ মামুন ফরমার আইজিপি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই, যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির দিন ধার্য করা হয়েছে 28 মে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সম্পর্কের টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ ও ভারত, এমনটি জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজের দপ্তরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, দুদেশের কাজের সম্পর্ক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে 16 ফেব্রুয়ারি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হয়। সফর শেষে উপদেষ্টা ফেরত এসে জানান, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ডক্টর এস জয়শঙ্করকে মৌখিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দুপক্ষের নানা উদ্বেগ নিয়েও খোলামেলা আলাপ আলোচনা হয়েছে বৈঠকে। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভেনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্যে তা কাটিয়ে ওঠা গেছে। তবে ভিসা সহ এখনো কিছু জায়গায় টানাপোড়েন থেকেই গেছে। দুই দেশই স্থিতিশীল সম্পর্কের উপর জোর দিচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। তৌহিদ হোসেন আরও জানান, বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করার জন্য, করে তার মানে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ এখনো পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এটা নিয়ে আমাকে প্রশাসন ও সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখালেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ পরিণত হয়েছে উপাচার্যের পতনের আন্দোলনে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা হলেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এর দায় নিয়ে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছেন তারা। তবে পদত্যাগে রাজি নন উপাচার্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাসে সক্রিয় সব রাজনৈতিক সংগঠন ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ পরিণত হয়েছে উপাচার্যের পতনের আন্দোলনে। উপ উপাচার্যেরও অপসারণ চান তারা। দ্রুত ভিসি নিয়োগ সহ 6 দফা দাবি তাদের। কুয়েতের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো। জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। তবে পদ ছাড়তে নারাজ কুয়েট উপাচার্য। জানান বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হয়তো কোনো রুমের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে। ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে আমার বিশ্বাস। বুধবার সিন্ডিকেটের বিশেষ সভা বসে কুয়েটে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে একাডেমিক কার্যক্রম। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুদকের মামলায় ফাঁসলেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত। তাদের বিরুদ্ধে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলার মোট আসামি 23 জন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আরও জানান, অর্থ পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের নামেও আরও একটি মামলা করা হয়েছে। 28 বিলিয়ন ডলার গড়ে তুলেছি, সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। 2016 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নিজের দায় অস্বীকার করেছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তবে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী এই গভর্নর দুদকের নজরে পড়েন। রিজার্ভ চুরির ওই ঘটনায় আতিউরের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালীন অবস্থায় এবার দুদকের অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন তিনি। সংস্থাটি বলছে, এনটেক্স গ্রুপের ঋণের নামে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জন। 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে ডক্টর আতিউর রহমান সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির কেলেঙ্কারিতে ফেঁসে 2024 সালের 4 মে অতি গোপনে দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে এর আগে ব্যাংক থেকে 11 কোটি 34 লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপরই স্ত্রী জিশান মির্জা সহ 2 কন্যাকে নিয়ে দেশ ছাড়েন। ওই ঘটনায় অর্থ পাচারের অভিযোগে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে আরও একটি মামলা করেছে দুদক। 11 কোটি 34 লক্ষ 50 হাজার টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পাবনার সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে 9 কোটি 91 লাখ টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে 425 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।